আজকে আমরা শুরু করব হুইটস্টোন ব্রিজ পদ্ধতির মাধ্যমে অজানা রোধ নির্ণয়। পি কিউ আর এস এই চারটি রোধকে এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহু দ্বারা যোগ করা হয়েছে। এক্ষেত্রে এবি হলো প্রথম বাহু, বিসি দ্বিতীয় বাহু, এডি তৃতীয় বাহু এবং ডিসি হচ্ছে চতুর্থ বাহু। পি কিউ আর এস এই চারটি রোধের মধ্যে তিনটি রোধের মান জানা। এক্ষেত্রে এস হচ্ছে অজানা রোধ। এই অজানা রোধের মান আমরা হুইটস্টোন ব্রিজ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করব। এক্ষেত্রে এ এবং সি বিন্দুকে একটি ব্যাটারি ই এর সঙ্গে যোগ করা হয়েছে। বি এবং ডি বিন্দুর মধ্যে একটি গ্যালভানোমিটার যোগ করা হয়েছে, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করছি। এক্ষেত্রে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আই সাফিক্স জি এবং বিভিন্ন বাহুতে কি পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা ছবিতে দেখানো হয়েছে। এখন পি কিউ আর এস এই রোধগুলির মান এমন ভাবে বাঁচতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে বিডি পথে অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ না যায়। এই অবস্থাকে বলা হবে গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা, বা এটাকে বলা হচ্ছে তৌল অবস্থা। তাহলে নিষ্পন্দ অবস্থায় কি হবে? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ যাবে না, বিডি পথে কোনো প্রবাহ যাবে না, অর্থাৎ আই সাফিক্স জি ইকুয়ালস টু 0। তাহলে সেক্ষেত্রে কি হবে? বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভবের সঙ্গে সমান হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের হবে ভি সাফিক্স বি ইকুয়ালস টু ভি সাফিক্স ডি। বি বিন্দু আর ডি বিন্দুর বিভবটা সমান। এবার আমরা কি করব? প্রত্যেক রোধের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করব। এবি বাহুর রোধ হচ্ছে পি, এই পথে প্রবাহ মাত্রা হচ্ছে I1, এ থেকে বি এর দিকে প্রবাহ মাত্রা যাচ্ছে। I1 কত লিখবো? I1 সমান লেখা যাবে VA মাইনাস VB বাই পি। এবার নিষ্পন্দ অবস্থায় পি রোধের ভিতর দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাবে ঠিক সেই পরিমাণ প্রবাহ মাত্রা যাবে কিউ রোধের ভিতর দিয়ে, অর্থাৎ এটা I1 হলে এদিকেও I1 যাবে, বিটি পথে কোনো কারেন্ট যাবে না। তাহলে কিউ রোধের ক্ষেত্রে লেখা যাবে I1 সমান VB মাইনাস VC বাই কিউ। এবার এদিকে চলে আসে, আর রোধের ভিতর দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে I2 এবং একই পরিমাণ প্রবাহ মাত্রা এস রোধের মধ্য দিয়ে যাচ্ছে I2। তাহলে এটার ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করলে লিখতে পারি কত? VA মাইনাস VD বাই আর। I2 সমান VA মাইনাস VD বাই আর। আর এটার ক্ষেত্রে লেখা যাবে I2 সমান VD মাইনাস VC বাই এস। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম? VA মাইনাস VD বাই P ইকুয়ালস টু VB মাইনাস VC বাই 2। আর এখান থেকে আমরা P বাই Q টা বের করলাম। P বাই Q সমান VA মাইনাস VB বাই VB মাইনাস VC। এটাকে এক নম্বর দেওয়া হলো। আর I2 আমরা এটা পেয়েছি, I2 সমান এটা, আর I2 সমান এটা। এটার সঙ্গে সমান করলো VA মাইনাস VD বাই R ইকুয়ালস টু VB মাইনাস VC বাই S। আর এখান থেকে আমরা R বাই S টা বের করলাম। R বাই S কত হলো? VA মাইনাস VD বাই VD মাইনাস VC। এটাকে 2 নম্বর ধরা হলো। এবার গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় VB সমান VD, অর্থাৎ আমরা যদি V সাফিক্স B এর জায়গায় যদি V সাফিক্স B বসাই তাহলে আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে দেখতে পাচ্ছি ডান দিকটা সমান VB এর জায়গায় V। তাহলে VB সমান VD।
ভি সাফিক্স বি সমান ভি সাফিক্স ডি হলে 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই। তাহলে বাম দিকে সমান হলো, তাহলে কি হবে বাম দিকে সমান কি পাই পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। और এখান থেকে এস কত, এস সমান হচ্ছে আর কিউ বাই পি। আমরা পি কিউ এবং আর এর মান জানি, তাহলে এখান থেকে আমরা অজানা এস এর মানটা আমরা পেয়ে যাব। এভাবে আমরা হুইটস্টোন ব্রিজ পদ্ধতির মাধ্যমে একটা অজানা রোধের মান আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা কি করব, যে হুইটস্টোন ব্রিজের যে নীতি পি বাই কিউ সমান আর বাই এস, গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় পি বাই কিউ সমান আর বাই এস হবে, এই কন্ডিশনটাকে আমরা কারশফের সূত্রের সাহায্যে প্রমাণ করব। এটা করা হলো ওহমের সূত্র কাজে লাগিয়ে। এবার এই জিনিসটাকে আমরা প্রমাণ করব কারশফের সূত্রের সাহায্যে। কারশফের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রিজের নীতি প্রতিষ্ঠা। কারশফের সূত্রের সাহায্যে E by Q সমান R by S সমান। কারশফের সূত্র আমরা আগের দিন আলোচনা করেছি। কারশফের দুটো সূত্র আছে, একটা যে প্রথম সূত্র বা যেটাকে আমরা বলি KCL কারশফস কারেন্ট ল, আর একটা যে দ্বিতীয় সূত্র যেটাকে বলা হচ্ছে KVL বা কারশফস ভোল্টেজ ল। সেই সূত্রগুলোকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এক্ষেত্রে এই প্রবাহ মাত্রাটাকে I2 ধরা হলো, এটা I1, এটা I2, এটা বিদ্যুৎ প্রবাহ মাত্রা I সাফিক্স 3, এটা বিদ্যুৎ প্রবাহ মাত্রা I সাফিক্স 4, আর গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা হচ্ছে I সাফিক্স G এবং গ্যালভানোমিটারের রোধ হচ্ছে G। তাহলে প্রথমে আমরা কি করব, বি বিন্দুতে আমরা KCL সূত্র প্রয়োগ করব। বি বিন্দুতে KCL কারশফস কারেন্ট ল KCL প্রয়োগ করে পাই, I1 ঢুকছে বি বিন্দু অভিমুখী, I1 এখন প্লাস ধরলাম, আর I2 টা বিন্দুতে বেরিয়ে যাচ্ছে, I2 টা হচ্ছে বি বিন্দু থেকে বহির্মুখী, তাহলে মাইনাস I2 আর IG টা বেরিয়ে আসছে মাইনাস I সাফিক্স G ইকুয়ালস টু 0। এবার গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় কি বলেছি, গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় I সাফিক্স G সমান 0, তাহলে I সাফিক্স G সমান 0 হলে কত হবে, I1 সমান হচ্ছে I2। ডি বিন্দুতে KCL প্রয়োগ করব, ডি বিন্দুতে KCL প্রয়োগ করে পাই এক্ষেত্রে I থিটা ডি বিন্দু অভিমুখী, I থিটা প্লাস I3, I থিটা ডি বিন্দু অভিমুখী প্লাস, তাহলে IG হবে আর I4 টা বেরিয়ে যাচ্ছে মাইনাস I4 ইকুয়ালস টু 0। আবার আগের মতো একই IG 0, তো I সাফিক্স G যদি 0 হয় তাহলে I সাফিক্স G সমান 0, যেহেতু I সাফিক্স G সমান 0 তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি I3, অতএব I3 সমান হচ্ছে I। অর্থাৎ আগে যে আমরা দেখেছিলাম যে এটা I1 হলে এটা I1, এটা I2 হলে এটা I2, এটা হলো I1 সমান I2, অর্থাৎ I2 টা I1 হবে আর I4 টা I3। এই দুটো কারেন্ট একই হবে আর এই কারেন্ট দুটো একই হবে, সেটা আমরা প্রমাণ করলাম। I1 সমান I2 এবং I3 সমান I4। এবার আমরা KVL প্রয়োগ করব। A B D A
এ বি ডি এ বদ্ধরূপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই। এ বি ডি এ বি ডি এ বদ্ধ রূপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই। এটা রোধ হচ্ছে কি I1 ইন্টু পি। এটা হচ্ছে এই কারেন্ট I1টা হচ্ছে ঘড়িকাঁটার দিকে, এটা পজিটিভ হচ্ছে, আইজিটা ঘড়িকাঁটার দিকে। I1P প্লাস I সাফিক্স জি ইন্টু জি, আর এটা হচ্ছে ঘড়িকাঁটার বিপরীত দিকে I3টা, তাহলে মাইনাস I3 ইন্টু আর সমান কত হবে? 0 হবে, কারণ এই লুপে কোনো তড়িৎচালক বল নেই। কি হলো? I1P প্লাস I সাফিক্স জি ইন্টু জি মাইনাস I3 ইন্টু আর সমান 0। এবার গ্যালভানিক নিষ্পন্দ অবস্থায় I সাফিক্স জি সমান 0, তাহলে I সাফিক্স জি যেহেতু I সাফিক্স জি সমান 0, অতএব I1P সমান এটা হচ্ছে I3 আর এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। তাহলে কি হলো? I সাফিক্স 1 ইন্টু পি, I1P প্লাস IG ইন্টু জি মাইনাস I3 ইন্টু আর সমান 0। IG 0, তাহলে I1P সমান হচ্ছে I3 আর। এবার আমরা পুরো লুপটা নেব, এ বি সি ডি এ, এ বি সি ডি এ বদ্ধ লুপের ক্ষেত্রে কেভিএল প্রয়োগ করে পাই। এটা হবে I1 ইন্টু পি, I1 ইন্টু পি, এটা I1 ইন্টু পি, এটা প্লাস হবে প্লাস I2 ইন্টু কিউ। এই কারেন্টটা ঘড়িকাঁটার দিকে, এটা I4 ঘড়িকাঁটার বিপরীত দিকে, I3 ঘড়িকাঁটার বিপরীত দিকে। আচ্ছা, মাইনাস I4 ইন্টু এস মাইনাস I সাফিক্স 3 ইন্টু আর সমান 0। I1P প্লাস I2Q মাইনাস I4 ইন্টু এস মাইনাস I3 ইন্টু আর সমান 0। এবার আমরা I2 এর জায়গায় বসাবো I1, I2 সমান I1, I4 সমান I3 বসাবো, और I1P প্লাস I2 জায়গায় I1 বসাবো, I1 ইন্টু Q মাইনাস I4 এর পরিবর্তে I3 লিখব, I3 ইন্টু এস মাইনাস I3 আর সমান 0। और এখান থেকে আমরা লিখতে পারি I1টা কমন নিলাম, তাহলে P প্লাস Q সমান এই দুটো ডান দিকে চলে গেল, I3 কমন নিলাম, কত হবে? R প্লাস এটা হচ্ছে S। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার 2 ভাগ 1 করে পাই, 2 কে 1 দিয়ে ভাগ করব, 2 ভাগ 1 করে পাই, কত পাই? I1 into P plus Q by I1P, I1 into P plus Q by I1 into P equals to I suffix 3 into R plus S by I suffix 3 into R। और এখান থেকে আমরা কি বলতে পারি? P plus Q by P, I1 কেটে গেল, সমান হচ্ছে R plus S by R। এটা লেখা যায় P plus Q by P সমান R plus S by R। और এটা
এটা পি বাই টি করলে এটা 1 হবে, আর বাই আর করলে 1 হবে, 1 1 কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা और এটা আমরা করতে পারি 1 প্লাস কিউ বাই পি সমান 1 প্লাস এস বাই আর। 1 টা कैंसिल और क्यू बाई पी इक्वल्स टू एस बाई आर और उल्टे दिलाम पी बाई क्यू समान आर बाई एस। হুইস্টন দিয়ে নীতি 576 সাইডে আমরা প্রতিষ্ঠা করতে পারি। এবার শুরু করছি মিটার ব্রিজ পদ্ধতির সাহায্যে অজানা রূপ নির্ণয়। হুইস্টন ব্রিজ পদ্ধতির সাহায্যে যেমন অজানা রূপ নির্ণয় করা যায়, তেমনি আমরা মিটার ব্রিজ পদ্ধতির সাহায্যে অজানা রূপ নির্ণয় করতে আমরা পারি। এটা তোমরা প্র্যাকটিক্যালে করবে। এক্ষেত্রে মিটার ব্রিজের যন্ত্রে হুইস্টন ব্রিজের নীতি প্রয়োগ করা হয়, অর্থাৎ পি বাই কিউ সমান আর বাই এস, এই কন্ডিশনটা আমরা প্রয়োগ করব। মিটার ব্রিজ যন্ত্রটি কি? এই যন্ত্রে 1 মিটার লম্বা একটি সুষম তার এসি, এটা সি, এইটুকু হচ্ছে 1 মিটার লম্বা একটা সুষম তার একখানি কাঠের বোর্ডের উপর একটি মিটার স্কেলের গা বরাবর আটকানো থাকে। এটা হচ্ছে একটা মিটার স্কেল, 1 মিটার লম্বা একটা স্কেল, তার পাশে একটা তার আছে, এটা এসি, এটা দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এক্ষেত্রে আমার হুইস্টন ব্রিজটা আছে, এটাকে বলা হচ্ছে বাম দিকের গ্যাপ, আর এটাকে বলা হচ্ছে ডান দিকের গ্যাপ, লেফট গ্যাপ রাইট গ্যাপ। বাম দিকের গ্যাপে একটা রোধ বাক্স আর আছে, রোধ বাক্স অর্থাৎ রোধ বাক্সের মধ্যে অনেকগুলো রোধ আছে, আর যেটা অজানা রোধ আমরা নির্ণয় করব এস, সেটা ডান দিকের গ্যাপে যুক্ত করা হয়। এ বিন্দুর সঙ্গে ব্যাটারি পজিটিভ এবং সি বিন্দুর সঙ্গে আমরা ব্যাটারি নেগেটিভ যোগ করছি একটা চাবির মাধ্যমে উইথ এ ট্যাপ কি, এটা হচ্ছে ট্যাপ কি। আর এখানে ডি বিন্দুর সঙ্গে গ্যালভ্যানোমিটারের এক প্রান্তে যোগ করা হয়েছে ডি বিন্দুর সঙ্গে, আর অপর প্রান্ত যোগ করা হয়েছে এটা সঞ্চরণশীল জকি, মুভেবল জকির মাধ্যমে। এখন এই জকিটা এসি তার বরাবর ডানে বা বামে চলাচল করতে পারে। এখন আমরা কি করব, যে এই রোধ বাক্স থেকে একটা নির্দিষ্ট মানের রোধ আমরা তুলে রাখবো। নির্দিষ্ট মানের রোধ তুলে রেখে আমরা ডি জকিকে ডান দিকে বা বাম দিকে সরিয়ে এমন একটা বিন্দু নিয়ে আসবো যে বিন্দুতে বি জকি এসি তারকে স্পর্শ করলে গ্যালভ্যানোমিটার কাঁটার কোনো বিক্ষেপ হবে না, অর্থাৎ গ্যালভ্যানোমিটারের ভিতর দিয়ে প্রবাহ মাত্রাটা শূন্য হবে। সেই বিন্দুটা আমাকে নির্ণয় করতে হবে। ধরা যাক সেই অবস্থায় এবি তারের দৈর্ঘ্য হচ্ছে এল সেন্টিমিটার। তাহলে এবি তারের দৈর্ঘ্য যদি এল সেন্টিমিটার হয়, তাহলে বিসি তারের দৈর্ঘ্য কত হবে? 100 মাইনাস এল সেন্টিমিটার। তার কারণ হচ্ছে টোটালটা দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। এক্ষেত্রে এবি অংশের রোধ যেটা সেটা হচ্ছে পি, আর বিসি অংশের রোধটাকে ধরা হচ্ছে কিউ। আমরা হুইস্টন ব্রিজ যন্ত্রে দেখেছিলাম এবি, প্রথম বাহু ছিল এবি, তার রোধ ছিল পি, দ্বিতীয় বাহু ছিল বিসি, তার রোধ ছিল কিউ, আর তৃতীয় বাহু ছিল এবি, এটা ডি, তার রোধ হচ্ছে আর, আর চতুর্থ বাহু ডিসি, ডি আর সি, এখানে রোধ হচ্ছে এস। তাহলে এখানে আমরা হুইস্টন ব্রিজ যন্ত্রটাকে আমরা খুঁজে পেলাম। এবার এসি তারের প্রতি সেন্টিমিটারের রোধ, এসি তারের প্রতি সেমির
প্রতি সেমি রোধ সিগমা হলে এবি অংশের রোধ কত? এবি অংশের রোধ হচ্ছে পি ধরেছি আমরা, তাহলে পি সমান এটা হবে সিগমা এল, এবং বিসি অংশের রোধ বিসি, বি এটা সি, এইটুকু ধরে বলছি 100 - L, বিসি অংশের রোধ কিউ সমান সিগমা ইন্টু 100 - L। তাহলে কি হলো, এসি তারের প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ যদি সিগমা হয়, তাহলে এবি অংশের দৈর্ঘ্য কত? এল। তাহলে এবি অংশের রোধ কত? এবি অংশের রোধ পি সমান সিগমা ইন্টু এল, এবং বিসি অংশের দৈর্ঘ্য হচ্ছে 100 - L সেন্টিমিটার। সুতরাং বিসি অংশের রোধ হবে কিউ সমান সিগমা ইন্টু 100 - L। এটা হলো। এবার আমরা জানি গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থায় কি হয়? পি বাই কিউ সমান আর বাই এস, এটা আমরা জানি। পি বাই কিউ সমান আর বাই এস থেকে পাই কি পাই? বসি দি ভ্যালুগুলো। পি সমান সিগমা এল বাই কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু 100 - L সমান আর বাই এস। এখানে সিগমাটা কেটে যাবে, और L বাই 100 - L সমান R বাই S। এখান থেকে আমরা S টা পেয়ে যাব। S কত? অতএব S ইকুয়ালস টু R ইনটু 100 - L বাই L। S সমান R ইনটু 100 - L বাই L। তাহলে আমি এখানে স্কেল থেকে, পাশের যে স্কেল আছে, স্কেল থেকে আমি তো এবি অংশের দৈর্ঘ্য যেটা এল সেটা পেয়ে যাচ্ছি। এল এর মানটা এখানে পুট করলাম, আর রোধ বাক্স থেকে আমার নির্দিষ্ট মানের রোধ আমি তুলে রেখেছি, তাহলে আর এর ভ্যালু কত সেটা আমি রোধ বাক্স থেকে পেয়ে যাচ্ছি। তাহলে সেই ভ্যালুগুলো এখানে পুট করলে এখান থেকে অজানা রোধ যেটা এস, যেটা চতুর্থ বাহুতে থাকে উইস্টন ব্রিজে, আর এখানে মিটার ব্রিজের ক্ষেত্রে ডান দিকের গ্যাপে যুক্ত আছে, সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এস সমান আর ইনটু 100 - L বাই এল। অজানা রোধটা আমরা এখান থেকে এভাবে বের করতে পারছি। তাহলে এটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজের সাথে কিভাবে অজানা রোধ নির্ণয় করা যায়, এটা প্র্যাকটিক্যালে তোমরা করবে, মিটার ব্রিজের প্র্যাকটিক্যালে করবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন